হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মেট্রিক প্রশ্নবিচিত্র 2025 অঙ্কের থার্ড সেমেটিভ এভ্যালুয়েশনের যে 18 নম্বর স্কুল আছে রামপুরহাট জেল ভিত্ত ভবন, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে একের এক দিকে আছে √11 সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি হবে পূর্ণ দশমিক সংখ্যা না পৌনঃপুনিক দশমিক সংখ্যা নাকি অনাবৃত্ত ও অসীম দশমিক সংখ্যা না কোনোটি নয়। এটা হবে, যেহেতু এটা একটা অমূলদ সংখ্যা, সেই জন্য এটা হবে অনাবৃত্ত ও অসীম দশমিক সংখ্যা। একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়। দ্রব্যটি কী মূল্যে বিক্রি করলে 11% লাভ হবে? তো এখানে 178 টাকায় বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতি দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করতে পারবো। ক্রয় মূল্য পেয়ে গেলে 11% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে সেটাও পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে, 11% ক্ষতি হলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, এখান থেকে ক্রয় মূল্যটা বের করে ফেলা। তো এখানে লিখবো কি, এখানে লিখবো 11% ক্ষতিতে 11% ক্ষতি মানে 100 টাকায় কিনে 11 টাকার লস বা 11 টাকা ক্ষতি, অর্থাৎ বিক্রি হচ্ছে 89 টাকা, 89 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 89 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/89 টাকা। আর বিক্রয় মূল্য 178 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 × 178/89 টাকা। এটা কাটলে 2, কারণ 89কে আমরা 2 দিয়ে গুণ করলে 178 হয়। 2 দুগুণ 18, 8 দুগুণ 16 আর 1 17। তাহলে এটা হলো 200 টাকা। এটা 200 টাকা হয়েছে। এবার 11% লাভ করতে হবে। তাহলে লিখবো 11% লাভ করতে হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 111 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 111/100 টাকা। আর ক্রয় মূল্য 200 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য হবে 111 × 200/100 টাকা। কাটাকুটি করলে 2 সমান 222 টাকা। তাহলে অতএব 222 টাকায় বিক্রয় করতে হবে। x⁻x সমান x√x⁻x হলে x এর মান কত? এটা দেওয়া আছে। এখন x এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি x⁻x√x সমান x ইন্টু এই x এর পাওয়ারে 1/2 সমান এখানে 1,
তাহলে এক্সের পাওয়ারে 1 প্লাস 1-এর 2 পাওয়ার এক্স সমান এক্সের পাওয়ারে 2 1 2 3, তাহলে 3-এর 2 এক্স সমান এক্সের পাওয়ারে 3x, এটা গুণ করতে হবে 3x/2, তাহলে x টু দি পাওয়ার x রুট x সমান x টু দি পাওয়ার 3x/2, তাহলে x রুট x সমান আমরা লিখতে পারি, যেহেতু বেস এখানেও x এখানেও x, তাহলে x রুট x সমান 3x/2, তাহলে এই রুট আছে সেই জন্য উভয় পক্ষকে বর্গ করব, তাহলে রুট চিহ্নটা আর থাকবে না। এটা এক্স স্কোয়ার আর রুট এক্সকে স্কোয়ার করলে বর্গ করলে এক্স 3 3 9 এক্স স্কোয়ার বাই 2 2 4, এখানে হলো এক্স কিউব ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার বাই 4, বজ্র গুণ করলে পাই 3x কিউব ইজ ইকুয়াল টু 9x স্কোয়ার 4x কিউব মাইনাস 9x স্কোয়ার সমান 0, তাহলে এক্স কিউব যদি কমন এক্স স্কোয়ার যদি কমন নিই এখানে থাকবে 4x মাইনাস 9, এটা সমান 0 বা 4x মাইনাস 9 সমান 0 বাই এক্স স্কোয়ার, মানে এটা 0ই হলো, তাহলে 4x সমান 9, এখান থেকে বলা যায় x সমান 9/4। a1x b1y c1 সমান 0, a2x b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণ দুটির যে সত্ত্বে অসংখ্য সমাধান থাকবে তা হলো এই এক্সের সহগের অনুপাত, ওয়াইয়ের সহগের অনুপাত এবং ধ্রুবক সংখ্যার অনুপাত সমান হবে, অর্থাৎ এ হবে উত্তর। এই তিনটি অনুপাত পরপর যদি সমান হয় তাহলে এই সমীকরণ দুটিতে অসংখ্য সমাধান থাকবে। যদি প্রথম দুটো সমান নয় পরেরটা সমান, তাহলে প্রথম দুটো সমান না হলে একটি মাত্র সমাধান থাকবে, আর প্রথম দুটো সমান কিন্তু পরেরটা সমান নয়, এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। আচ্ছা, এখানে আছে 5, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1 হয় তবে এক্স প্লাস ওয়াই জেড এর উৎপাদকে বিশ্লেষণ হবে, এক্স প্লাস ওয়াই জেড এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখান থেকে লিখে নেব এক্স সমান 1 মাইনাস ওয়াই মাইনাস জেড, এবার এক্সের জায়গাতে বসাবো 1 মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড, এখান থেকে কমন নেব 1, তাহলে 1 মাইনাস ওয়াই, এখান থেকে কমন নেব মাইনাস জেড, তাহলে 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই দুই জায়গাতে আছে, কমন নিলে 1 মাইনাস জেড থাকছে, এটা প্রথমটাই হচ্ছে। লগ এক্স টু দ্য বেস রুট 2 সমান এ বলা আছে, লগ এক্স টু দ্য বেস 2√2 এর মান বের করতে হবে। লগ এক্স টু দ্য বেস রুট 2 দেওয়া আছে, আচ্ছা এর মান এ দেওয়া আছে, তো যদি 1/a বের করতে চাই অর্থাৎ আমি লগ লিখব, এখানে √2 জায়গাতে এক্স এবং এখানে √2 সমান, তাহলে এটা উল্টে যাবে, এই দুটো জায়গা পাল্টালে এটা অ্যাকচুয়ালি 1/log বোঝাই, তো আমি একেবারে পাল্টে লিখেছি, সেই জন্যটা আমি এখানে একটা স্টেপ জাম্প করেছি, সেটা আমি লিখে দিচ্ছি। এখানে আমি করলাম কি
আমি করলাম 1/log x⁻² সমান 1/a, এটা করেছিলাম, এর মানে হলো এটা এখানে। এখন যেহেতু √2 আনতে হবে, সেই জন্য কি করলাম, উভয় দিকে 3 দিয়ে গুণ করব, এদিকে 3 আর এদিকে 3 দিয়ে গুণ করছি। গুণ করলে আমরা পাই log √2 টু দ্য 8 পাওয়ারের 3 বেস x সমান 3 × 3/a বা log বা বেস x দিয়ে দিলাম। এখন √2 তার কিউব কত হয় দেখা যাক। √2 ইন্টু √2 দুটো √2 গুণ করলে 2, আর এটা হলো 2, তাহলে এখানে আসছে 2√2 সমান 3/a। এবার যদি অনন্যক নিই বা উল্টে দিই, তাহলে 1/log x⁻² সমান, এখানটা উল্টে দিতে হবে, a/3। তাহলে 1/log x⁻² 1/, থাকলে আমরা এই সংখ্যা দুটো পাল্টে নিতে পারি, অর্থাৎ 1/, লিখব না, পরিবর্তে এক্সের জায়গাতে 2√2 লিখব, 2√2 জায়গাতে x লিখব, সমান এটা হলো a/3। ABCD আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। B ও D বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 8,4 ও 3,7, A ও C বিন্দুর স্থানাঙ্ক হবে কত হবে সেটা বলতে হবে। তো যাই হোক, এখানে এই ক্ষেত্রে আমাদের ছবিটা আগে এঁকে ফেলতে হবে, যে ছবিটা কেমন দেখতে। তাহলে প্রথমে x অক্ষ y অক্ষ টেনে নিতে হবে। ABCD আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ কিছুটা এরকম। A B C D। এখন B বিন্দুর স্থানাঙ্ক আছে 8,4, 8,4, আর D বিন্দুর স্থানাঙ্ক 3,7, অর্থাৎ এটা যে 8,4, ডান দিকে 8 গিয়ে এটা 8 ঘর, এই পর্যন্ত 8, 4 অর্থাৎ এই পর্যন্ত এটা 4, অর্থাৎ এটা 8,0 আর এটা হলো 0,4। এরপরে ডি বিন্দু দেওয়া আছে 3,7, অর্থাৎ এইদিকে 3 ঘর, এইদিকে 3 ঘর গিয়ে উপরে 7 ঘর, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা 7, আর এইখান থেকে এই পর্যন্ত এটা 3, অর্থাৎ এটা 3,0 আর এটা 0,7, এটা পেলাম। এখন আমাকে স্থানাঙ্ক বের করতে হবে এ আর সি। তো এই বিন্দু মানে এতদূর গিয়ে এতদূর উঠতে হবে, এই পর্যন্ত 3 আর এই পর্যন্ত হলো 4। এই বিন্দুর স্থানাঙ্ক ডান দিকে 3 ঘর গিয়ে ওপর দিকে 4, এখানে 4, তাহলে 3,4 ও সি বিন্দুর স্থানাঙ্ক এটা সি বিন্দু, তাহলে এইদিকে 8 পর্যন্ত এসে উপরে যেতে হবে এই পর্যন্ত, অর্থাৎ 7, 8,7। এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও বিএসি কোণ 40 ডিগ্রি, বিওসি কোণের পরিমাপ কত?
তো ত্রিভুজ এবিসি, এবিসির কোনো ধরন বলা নেই, সেই জন্য যে কোনো ধরনের ত্রিভুজ আমরা এখানে আঁকবো। এ বি সি, অন্তঃকেন্দ্র অর্থাৎ অন্তবৃত্তের কেন্দ্র, যেখান থেকে প্রত্যেকটা বাহু সমান দূরে আছে, অন্তঃকেন্দ্র ও। কোণ বিএসি, কোণ বিএসি, এই কোণটা বলা আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে বিওসি কোণের মান কত? এই কোণটার মান বের করতে হবে। তাহলে এটা যেহেতু অন্তঃকেন্দ্র, অর্থাৎ অন্তঃকেন্দ্র আমরা তখনই পাই যখন কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি এবং সমদ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করে সেই ছেদবিন্দুটা হচ্ছে অন্তঃকেন্দ্র। অর্থাৎ এই ওবি দিয়ে এবিসি কোণ সমদ্বিখণ্ডিত হয়েছে, অর্থাৎ এটা সমান। আর ওসি এ সি বিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই সাইড এবং এই সাইড সমান। তো যদি আমি এইখানটা দেখি, এই কোণটা ও বি সি, এটা হবে এই পুরো কোণটার হাফ। কোণ ওবিসি সমান হাফ কোণ এবিসি, আর কোণ ও সিবি সমান হাফ কোণ এ সি বি। এটা আমার দরকার এই বিওসি কোণটা। কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস। দেখো ওবিসি যে ত্রিভুজ আছে এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে যদি এই কোণটা পেতে চাই তাহলে 180 ডিগ্রি থেকে এই বি কোণ এবং সি কোণ বিয়োগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি লিখেছি, এইবার এই সাইডে কোণটা লিখবো, অর্থাৎ ওবিসি। তারপরে এই সাইডে কোণটা লিখবো, এটা ও সিবি সমান 180 ডিগ্রি মাইনাস ওবিসি যেটা আছে, ওবিসির জায়গাতে 1-2 এ বি সি লিখতে পারি, 1-2 কোণ এবিসি মাইনাস ওসিবির জায়গাতে 1-2 কোণ এসিবি লিখতে পারি। অর্থাৎ এর জায়গাতে এই কোণের হাফ লিখলাম, এর জায়গাতে এই পুরো কোণের হাফ লিখলাম। তো যদি হাফ হাফ কমন নিই তাহলে 180 ডিগ্রি মাইনাস হাফ কমন নিলে পাচ্ছি কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এটা পাচ্ছি সমান 180 ডিগ্রি মাইনাস 1-2। এবার এবিসি আর এসিবি, এ বি সি আর এ সি বি, এই দুটো কোণ মিলে আমরা বলতে পারি এই এবিসি ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তো তার থেকে এই 40 ডিগ্রি বিয়োগ করলে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো কোণের যোগফল পাবো, অর্থাৎ এটা পাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি 180 ডিগ্রি থেকে এই 40 ডিগ্রি বিয়োগ করব, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 1-2 ইন্টু 180 থেকে 40 বিয়োগ করলে আমরা পাচ্ছি 140। তাহলে 180 মাইনাস 140-এর হাফ, এটা হলো 70 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে এখানে তারপরে আছে কি, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর পিও কিউ এমন দুটি পিও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে এপি সমান 1/4 এবি এবং একিউ সমান 1/4 এসি, তবে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? তো এখানে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকবো। এখানে বিষমবাহু ত্রিভুজ আঁকছি, এ বি সি, এবিসি ত্রিভুজ এর এবি ও এসি বাহুর উপর পিও কিউ, এবি বাহুর উপর একটা পি বিন্দু আছে, এসি বাহুর উপরে কিউ বিন্দু আছে। এখানে কন্ডিশন দেওয়া আছে এপি সেটা এবি এর 1/4 অংশ হবে, অর্থাৎ এটা যদি মাঝখান হয় এটা তার মাঝখান, এই বিন্দুটা পি, আর এসি এর মধ্যবিন্দু এটা, আর এখানে এ কিউ সমান 1/4 এসি, অর্থাৎ এখানে কিউ বিন্দু অবস্থিত। পি কিউ এর
দৈর্ঘ্য, পিকিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে তার জন্য দেওয়া আছে পিকিউ এর দৈর্ঘ্য, আচ্ছা বিসি এর সাপেক্ষে পিকিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। তো এই এবি আর এসি বাহুর মধ্যবিন্দু যোগ করলাম পরপর, এখানে নাম দিলাম এক্স, এখানে নাম দিলাম ওয়াই। তাহলে এবি ও এসি এর মধ্যবিন্দু এক্স ও ওয়াই যুক্ত করা হলো। এক্স ওয়াই যুক্ত করা হলো, অতএব আমরা বলতে পারি এক্স ওয়াই সমান হাফ বিসি, কারণ ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। তাহলে এটা এর অর্ধেক। আবার এ এক্স ওয়াই ত্রিভুজ এর এ এক্স এর মধ্যবিন্দু পি, এক্স ও এ ওয়াই এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, অতএব পি কিউ সমান আমরা বলতে পারি হাফ অফ এক্স ওয়াই, এটা এর হাফ। আবার এক্স ওয়াই সমান আমরা পেয়েছি এটা হাফ অফ বিসি সমান 1 1 কে 1, 2 2 × 4, এটা হলো 1 এর 4 বিসি। অতএব পিকিউ সমান এখানে 1 এর 4 বিসি, তাহলে এটা বি। যদি ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান 2x + 3/5x - a হয়, তাহলে এ এর মান নির্ণয় করো যখন এক্স সমান ফাংশন অফ ওয়াই। তাহলে এখানে আছে y is equal to function of x সমান 2x + 3/5x - a। x সমান ফাংশন অফ y, অর্থাৎ x এর জায়গাগুলোতে y বসাবো, 2y + 3/5x - a। তাহলে y সমান এটা পেলাম, x সমান এটা পেলাম। এখান থেকে বজ্রগুণ করলে আমরা পাই, যদি বজ্রগুণ করি তাহলে পাবো 5, আচ্ছা y দিয়ে 5x - a কে গুণ, তাহলে 5x এবং y, তাহলে হলো 5xy - ay সমান 2x + 3, বা এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এটা পরে লিখছি, এই জায়গাটা লিখে নিই। এখানে আছে x দিয়ে 5y - a কে গুণ করব, তাহলে 5xy - ax সমান 2y + 3। তাহলে এই দুই জায়গায় যদি দেখি 5x সেম আছে আর 3 সেম আছে, তাহলে এখান থেকে 5xy - 3 লিখে নিলাম সমান 2x, এটা সমান চিহ্ন ডান দিকে লিখলে +ay, আর এখানে 5xy - 3 সমান 2y, ay সমান চিহ্ন ডান দিকে রাখলে ax হলো। তাহলে বাদিকটা সেম দেখো, তাহলে আমরা লিখতে পারি এটা যদি 1 নম্বর নাম দিই আর এটা যদি 2 নম্বর নাম দিই, 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই এটা 1 নম্বর, এটা 2 নম্বর, বাদিকটা সেম আছে। তাহলে আমরা লিখতে পারি যে 2y + ax সমান 2x + ay। এখন x যেখানে a আছে, a যেহেতু এর মান বের করতে হবে, তাহলে ax লিখলাম -ay লিখলাম সমান এখানে 2x - 2y। তো a কমন নিলে x - y, আর এখান থেকে 2 কমন নিলে x - y থাকছে। তাহলে এখান থেকে বলতে পারছি a = 2 ×
এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2। একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে বৃত্তটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে আমরা এই অঙ্কটাকে করব, কিন্তু এক্স বৃত্তের ব্যাসার্ধের মান ধরে নিতে হবে। তো ধরার ক্ষেত্রে আমরা এক্স ধরতে পারি বা 100 ধরতে পারি। তাহলে 100 ধরে করলে বরং সুবিধা হবে। তাহলে আমি এখানে কি করব, এখানে বৃত্তটির, আচ্ছা এখানে বৃত্তটির কি বলা আছে, ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলো, ঠিক আছে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ 100 ধরে নেব। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান 100 একক। অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, পাই ইন্টু 100 স্কোয়ার, এটা বর্গ একক বা আমি একক স্কোয়ার দিলাম। তাহলে এটা হবে একের পিঠে 4টে শূন্য, পাই বর্গ একক। এরপরে 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হয় দেখে নিই। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয়, আগে ছিল 100, 50% বাড়ানো হয়েছে, মানে 50 বাড়বে, 100 এ 50% সেটা 85 হয়। সেই জন্য এটা 100 প্লাস 50 একক সমান 150 একক। ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, এটা বর্গ একক বা একক স্কোয়ার, সমান 15 15 225 আর দুটো শূন্য, মানে 150, দুটো গুণ করছি, গুণ করলে আমরা পাই 15 15 2 2 5 আর এই দুটো শূন্য। তো এটা হলো পাই একক স্কোয়ার। তাহলে আগে ছিল এটা ক্ষেত্রফল, এখন হয়েছে এটা। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি বা আমরা ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি একেবারে লিখে নিতে পারি, বা ক্ষেত্রফলের বৃদ্ধিও লিখতে পারি। ক্ষেত্রফলের বৃদ্ধি সমান 2 2 5 0 0 পাই মাইনাস একের পিঠে 4টে শূন্য পাই। তাহলে এখানে 22,500 থেকে এখানে আছে 10,000 বিয়োগ করতে হবে, তাহলে 12,500 পাই, এটা বর্গ একক। তাহলে শতকরা বৃদ্ধি কত হলো সেটা বের করতে গেলে এই বৃদ্ধিকে 100 দিয়ে গুণ করে তাকে প্রথমকার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে বৃদ্ধির পরিমাণ ইন্টু 100 বাই প্রাথমিক মান, অর্থাৎ প্রথম যে মানটা ছিল, সমান বৃদ্ধির পরিমাণ হচ্ছে 1 2 5 0 0 পাই ইন্টু 100 দিলাম, আর প্রাথমিক মান একের পিঠে 4টে শূন্য, তারপরে পাই 1 2 3 4 1 2 3 4। তাহলে এটা হলো 125%। তাহলে 125 শতকরা বৃদ্ধি। তাহলে অতএব ক্ষেত্রফল 125% বৃদ্ধি পায়। এটা 11। একটি রম্বসের পরিসীমা পি, ক্ষেত্রফল এ এবং কর্ণ দুটির যোগফল এম, তাহলে এর মান কত হবে? কর্ণ দুটির যোগফল এম বলা আছে। তাহলে একটা রম্বস এঁকে ফেলি।
এ বি সি ডি রম্বস। তাহলে এখানে যদি রম্বসটার কর্ণ টানি, এটা একটা কর্ণ পাচ্ছি, এটা একটা কর্ণ পাচ্ছি। এবার এই ছবি থেকে আমি এই এতটুকু পার্ট আলাদা করে নিলাম। এটা অ্যাকচুয়ালি কর্ণের দৈর্ঘ্য টোটাল, এটা কর্ণের দৈর্ঘ্য এসি, আর এটা বিডি। তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে আলাদা করে কিছু বলা নেই, কিন্তু কর্ণ দুটির যোগফল এম, কর্ণ দুটির যোগফল বলা আছে এখানে, কর্ণ দুটির যোগফল এম। তাহলে কর্ণ দুটি এ আর বি ধরে নেব, মনে করি কর্ণ দুটির যোগফল, কর্ণ দুটি হলো এ ও বি, কর্ণ দুটি হলো এ ও বি, অতএব এ প্লাস বি সমান এম, এটা আমরা লিখতে পাচ্ছি। তো যদি উভয় দিকে বর্গ করি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এম স্কোয়ার, বা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এম স্কোয়ার। এ স্কোয়ার তার পাশে রাখবো বি স্কোয়ারকে প্লাস 2ab, এটা সমান এম স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যদি ওএ এবং ওবির সাপেক্ষে ধরি, এসি কর্ণ, এটা এসি কর্ণ ধরলাম, আর এটা বিডি কর্ণ ধরলাম। তাহলে এসি কর্ণ অ্যাকচুয়ালি ওএ প্রয়োজন, ওএটা হচ্ছে এবি বাই 2, মানে এবির হাফ, টোটালটা এবি, তো ও থেকে এ পর্যন্ত এটা হবে এবি এর হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেটা কিনা এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটাকে আমরা এই যেটা এ আছে এর জায়গাতে 2OA লিখতে পারি, কারণ এটা এ থেকে সি পর্যন্ত। তাহলে এই টোটাল দূরত্বটা ও এর ডাবল, তাহলে 2OA লিখতে পারি, 2OA তার হোল স্কোয়ার প্লাস এটা 2OB তার হোল স্কোয়ার প্লাস 2 দিলাম। আচ্ছা, এবার এবি অ্যাকচুয়ালি কর্ণদ্বয়ের গুণফল, আর আমরা জানি 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করলে আমরা রম্বসের ক্ষেত্রফল পাই। তাহলে এখানে যদি 1/2 আনতে হয় আমাকে এটা 4 লিখতে হবে, 4 লিখে 1/2 এবি, তাহলে এ অ্যাকচুয়ালি কর্ণ, বিও কর্ণ, 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 1/2 এবি, এটা সমান এম স্কোয়ার লিখলাম। বা এখানে 4OA স্কোয়ার প্লাস 4OB স্কোয়ার হবে, 4টা আমি লিখলাম না, একেবারে কমন নিয়ে লিখলাম, প্লাস 4 ইন্টু, এটা অ্যাকচুয়ালি রম্বসের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, তাহলে এটা এ লিখব সমান এটা এম স্কোয়ার। বা ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, তাহলে ওএ এবং ওবি স্কোয়ার যোগফল এবি হবে। তাহলে 4 ইন্টু এটা অ্যাকচুয়ালি এবি স্কোয়ার প্লাস 4a ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। এখন দেখো এবি কত আসবে, রম্বসের পরিসীমা বলা আছে এখানে পি, পরিসীমা পি বলা আছে, তাহলে পি সমান অ্যাকচুয়ালি এবি 4টি বাহুর যোগফল, তাহলে অ্যাকচুয়ালি 4ab, এটা পি সমান 4ab। তো এখান থেকে পাই এবি সমান পি বাই 4, তাহলে এবির জায়গাতে আমরা লিখতে পারি পি বাই 4, তাহলে 4 ইন্টু এবির জায়গাতে লিখলাম পি বাই 4 তার হোল স্কোয়ার প্লাস 4a সমান এম স্কোয়ার, বা 4 ইন্টু পি স্কোয়ার 4×4 = 16 প্লাস 4a ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। তাহলে বাদিকটাকে হিসাব করে দেখি কত আসছে, এটা হয়ে গেল 4, তো পেলাম পি স্কোয়ার বাই 4 প্লাস 4a ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, বা 4 লসাগু, এখানে 4 এবং এখানে 1 ধরতে হবে, 4 এবং 1-এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে পি স্কোয়ারকে গুণ করলে পি স্কোয়ার পাই, 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 4কে ভাগ করলে 4 দিয়ে 4কে গুণ করলে 16a সমান এম স্কোয়ার। তো তারপরে এখান থেকে যদি উভয় পক্ষকে এম স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আচ্ছা তার আগে বজ্রগুণ করে নিই, পি স্কোয়ার প্লাস 16a ইজ ইকুয়াল টু 4m স্কোয়ার, উভয় পক্ষকে এম দিয়ে ভাগ করলে পি স্কোয়ার প্লাস 16a
বাঁ দিকটাকে এম স্কোয়ার দিয়ে ভাগ করলাম, মানে আমাকে ডান দিকটাকেও এম স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এম স্কোয়ার কেটে দিলাম, বা পি স্কোয়ার প্লাস 16a বাই এম স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 4। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীগুলির মধ্যবিন্দু যথাক্রমে 5, 10, 15, 20। যে শ্রেণী মধ্যবিন্দু 20 সেটি হলো, তাহলে এখান থেকে প্রথম আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করে নেব। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কী হবে? শ্রেণী মধ্যবিন্দু পরপর যেগুলো আছে বিয়োগ করলে, যে কোনো দুটো পরপর বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্য বেরোবে। শ্রেণী দৈর্ঘ্য সমান, এখানে মধ্যবিন্দুগুলো আছে 10, তার আগেরটা 5, তাহলে বিয়োগ করলাম, তাহলে এটা 5 বেরোলো। যদি আমরা ছবি দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি, এখানে আছে 10, মধ্যবিন্দু 10, না এখানে বলা আছে কি যে শ্রেণী মধ্যবিন্দু 20, যেটা 20 আছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য 5, তাহলে 5 হলে এদিকটা 5/2, এদিকটাও 5/2। তাহলে যদি আমি উচ্চ সীমানা বের করতে চাই, 20-র সাথে 5-এর 2 যোগ করতে হবে, আর নিম্ন সীমানা বের করতে গেলে 20 থেকে 5-এর 2 বিয়োগ করতে হবে। তো এখানে শ্রেণীটি নির্ণয় করতে হবে, অর্থাৎ নিম্ন সীমা ও উচ্চ সীমা বের করতে হবে। প্রথমে নিম্ন সীমা বের করি। নিম্ন সীমা সমান 20 থেকে 5-এর 2 বিয়োগ, তাহলে 5-এর 2 বলতে আমরা আড়াই বুঝি, অর্থাৎ 20 থেকে 2 আড়াই বলতে 2.5, তাহলে এটা 17.5। আর উচ্চ সীমা সমান 20 প্লাস 5-এর 2 সমান 20 প্লাস আড়াই, অর্থাৎ এটা 22.5। অতএব শ্রেণীটি হলো 17.5 থেকে 22.5। 2-এর 1, 10%, 20% এবং 30% এর ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় কত? তাহলে আমরা মনে করতে পারি 10 আর 20 30, 30 আর 30 60, 60% ছাড় মনে করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এটা 60% হবে না, অন্য কিছু হবে। তাহলে কত হবে সেটা দেখে নেওয়া যাক। এখানে 2-এর 1, তাহলে ধার্য মূল্য যেটা প্রকৃত মূল্য সেটা আমি 100 টাকা ধরে নেব। মনে করি ধার্য মূল্য যে টাকা ধার্য করা হয়েছে এটা সমান 100 টাকা। তাহলে প্রথম 10% ছাড়ের পর কত মূল্য হয় দেখে নিই। প্রথম 10% ছাড়ের পর মূল্য সমান 100 থেকে 10 টাকা কম হবে। 10 টাকা কম হচ্ছে এই কারণে 100 টাকার 10% 10 টাকাই হয়, সেই জন্য আমরা 100 থেকে 10 টাকা 10 বিয়োগ করছি, তাহলে এটা 90 টাকা হলো। কিন্তু যখন এবার 90 টাকা চলে এলো, তার আমি যখন 20% হিসাব করব, 90 টাকার 20% কিন্তু আর 20 টাকা নয়, সেই জন্য 90 থেকে 20 বিয়োগ করব না, আমরা 90 টাকার 20% কত হয় সেটা বের করে নেব। তাহলে লিখব 90 টাকার 20% সমান 90 × 20/100 টাকা। তো যদি 10 দিয়ে কাটি, 10 10 কে 100, 10 দুগুণে 20, আর এটা 9 10 কে 90, তাহলে 2 আর 9 অর্থাৎ 18 টাকা। তাহলে 20% ছাড়ের পরে মূল্য দেখে নিই। 20% ছাড়ের পরে মূল্য সমান 90 টাকা ছিল, তার থেকে 18 টাকা বিয়োগ করতে হবে। 90 থেকে 20 বিয়োগ করলে 70 হয়, বাট 18 বিয়োগ করছি, তাহলে এটা 72 হবে। 72 টাকা। এখন 72 টাকার আবার 30% ছাড়, তাহলে 72 টাকার 30% কত হয় বের করে নিই। 72 টাকার 30% সমান 72 × 30/100 টাকা। 3 10 কে 30, 10 10 কে 100, 10টা পুরোপুরি কাটা যাচ্ছে না, তো 3 দিয়ে 72কে গুণ করে 10 দিয়ে ভাগ, তাহলে 3 2, 3 দুগুণে 6, 3 7 21, তো
তাহলে বাই 10 আছে, তাহলে আমরা লিখতে পারি 21.6 টাকা। এটা হলো, এটা 30%। তাহলে 30% ছাড়ের পর মূল্য কত হয় দেখে নিই। 30% ছাড়ের পর মূল্য, ছাড়ের পরে মূল্য সমান, এখানে 20% ছাড়ের পরে 72 টাকা ছিল, সেখান থেকে 21.6 অর্থাৎ 21 টাকা 60 পয়সা, এটা এইভাবে লিখতে পারি। 21 টাকা 60 পয়সা বিয়োগ করছি 72.00, তার থেকে বিয়োগ করছি 21.60। তাহলে এটা 0, এটা 4, হাতে 1, 2, এটা 0 হয়ে গেল, আর এখানে 5। তাহলে এটা হচ্ছে 50.40 টাকা। তাহলে সমতুল্য ছাড় কত সেটা দেখে নিই। মোট ছাড় সমান, মোট দাম ছিল 100 টাকা, তার থেকে 50.40 টাকা বিয়োগ করতে হবে। তো 100 থেকে 50 বিয়োগ করলে আর থেকে 50 পয়েন্ট, তার থেকে 40 পয়সা বিয়োগ করে 49 টাকা 60 পয়সা আমরা মুখে মুখে করতে পারি। তাহলে বা আমরা এখানে এভাবে পাতিয়েও করতে পারো তোমরা। 50.40, এটা 0, 6 দিলে 10, হাতে 1, 1, 1 আর 9 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 6, 4। তাহলে সমান 49.60 টাকা। এটা হলো না, এটা মোট ছাড় নয়, এটা হবে 30% ছাড়ের পর মূল্য। 30% ছাড়ের, না 30% ছাড়ের পর মূল্য, এটা ঠিকই ছিল, মোট ছাড়। তাহলে মোট ছাড় 49.60 টাকা। তাহলে এই ছাড়টা পেয়েছি যখন প্রথমকার মূল্য 100 টাকা ছিল, তাহলে 100 টাকার উপরে এই ছাড় হয়েছে, সুতরাং আমরা এই ছাড়টাকে শতকরা ছাড় বলতে পারি। অতএব সমতুল্য ছাড় সমান 49.60%, বা লিখতে পারি 49.6%। তাহলে 2-2 আছে কি, পাই একটি অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 একটি মূলদ সংখ্যা, এর কারণ কি? তো আমরা যদি জানি যে পাই অ্যাকচুয়ালি পায়ের মানে কি, তো পাই এর মান অঙ্কের ভাষায় পাই এর একটা অসীম বিস্তার আছে। তাহলে পাই সমান লিখতে পারি 2, বা 2 প্রথমে লিখে নিলাম 1 + 1/3 প্লাস 1 × 2, আর নিচে 3 × 5, তারপরে 1 × 2 × 3, আর নিচে 3 × 5 × 7। ঠিক এরকমভাবে বাড়তে 1 × 2 × 3 × 4, আর নিচে 3 × 5 × 7 × 9, এরকমভাবে বাড়তে অসীম পর্যন্ত লিখলে আমরা যে হিসাব পাবো সেটা অ্যাকচুয়ালি পাই। কিন্তু আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা কি করি, পাই সমান ঠিক এখান থেকে কয়েকটা পদ নিয়ে, যেটা হিসাব করে মোটামুটি ওই 22/7 যে মান, সেই মানের সমান মান আসে, আমরা এতগুলো না নিয়ে প্রথম 2-3টে পদ নিয়ে হিসাবের সুবিধার জন্য আমরা পাই সমান 22/7 ধরে নিই। তাহলে সেই জন্য যে পাই অ্যাকচুয়ালি এরকম অসীম বিস্তার আছে, এটা একটা অমূলদ সংখ্যা। কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা যে 22/7 লিখি, তাহলে এই 22/7 কিন্তু এটা কিন্তু মূলদ সংখ্যা। এই যে সংখ্যাটিকে আমরা p/q আকারে লিখতে পারছি না, বাট 22/7কে আমরা p/q আকারে লিখতে পারবো, যেখানে p সমান 22 আর q সমান 7। কিন্তু এই যে পায়ের মান বলছে অসীম বিস্তার, এখানে p/q আকারে লিখতে পারবো না। p/q আকারে লিখলে p এর মান কত, q এর মান কত আমরা কিন্তু দেখে বলতে পারবো না, কারণ এরকম তো অসীম পর্যন্ত চলবে। সেই জন্য পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, বাট পাই সমান আমরা যে মোটামুটি 22/7 কাছাকাছি ধরে নিই,
তো এই 22/7 কিন্তু একটা মূলদ সংখ্যা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে 2a মাইনাস বি প্লাস 4c এর মান নির্ণয় করো। এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 এটা আছে। তো আমরা লিখতে পারি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস 2b মাইনাস 2c মাইনাস 3। a স্কোয়ার লিখলাম, তার পাশে মাইনাস 2a লিখলাম, আর এখান থেকে 1 3 যদি আমি সমান চিহ্নের বাদিকে লিখি প্লাস 3 হতো, সেখান থেকে একটা 1 নিয়েছি। এটা বি স্কোয়ার মাইনাস 2b, এখান থেকে একটা, আচ্ছা 2bটাকে সমান চিহ্নের বাদিকে লিখছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2b, আর মাইনাস 3 প্লাস চিহ্নের বাদিকে এলে প্লাস 3, তার থেকে আর একটা 1 নিলাম। তারপরে প্লাস সি স্কোয়ার প্লাস 2c, আর 3টাকে বাদিকে লিখলে প্লাস হতো, তাহলে এখান থেকে আর একটা 1 নিলাম। তাহলে এই 3টাকে 1 2 3 জায়গাতে লিখেছি, এটা সমান 0। আর যেটা 2a ছিল মাইনাস 2a হয়েছে, মাইনাস 2bটা প্লাস 2b হয়েছে, মাইনাস 2cটা প্লাস 2c হয়েছে, সি স্কোয়ারটা এখানে, বি স্কোয়ারটা এখানে, এ স্কোয়ারটা এখানে, অর্থাৎ এই লাইনে যা কিছু ছিল সব কিছু লিখেছি, বাট একটু চেঞ্জ করে। তো এবার এই 3টে মিলে আমরা সূত্রে আকারে লিখতে পারবো, এই 3টে মিলে আর এই 3টে মিলে। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এই 3টের জন্য এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এই 3টের জন্য এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইভাবে লিখলেও এই মানগুলো কিন্তু পাল্টাচ্ছে না, এখানে যা কিছু আছে এখানে ঠিক তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে এখানে তাই আছে। যেমন যদি এটা ধরি সি স্কোয়ার 2 1 কে 2 সি 2c, আর এখানে 1 1 কে 1। এবার আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আছে। তাহলে এর জায়গাতে যেহেতু একটা মাইনাস আছে, তাহলে এই সূত্র অনুযায়ী এ মাইনাস বি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে এখানে সবকটা প্লাস চিহ্ন, তাহলে সি প্লাস এ তার হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে 2 বা তার বেশি সংখ্যার বর্গের যোগফল 0 হলে সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে 0 হয়, তাহলে অতএব a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলা যায় a ইজ ইকুয়াল টু 1, b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা b ইজ ইকুয়াল টু মাইনাস 1, আর এখানে c প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা c ইজ ইকুয়াল টু মাইনাস 1। এটা পেয়ে গেলাম। এখন আমার যে মান বের করতে হবে সেটা হলো 2a মাইনাস 3b প্লাস 4c সমান 2 ইন্টু এ এর মান 1 মাইনাস 3 ইন্টু বি, বি এর মান মাইনাস 1, আর 4 ইন্টু সি, সি এর মান মাইনাস 1 সমান 2 1 কে 2 মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 কে 3 মাইনাস 4 1 কে 4, তাহলে 2 এর 3 5 হয়ে গেল মাইনাস 4, তাহলে এটা হলো 1। অতএব 2a মাইনাস 3b প্লাস 4c এর মান 1 পেলাম। নেক্সট আছে 4 এর দাগ, যদি x টু দি পাওয়ার log a টু দ্য বেস 2 প্লাস a টু দি পাওয়ার log x টু দ্য বেস 2 সমান 2a স্কয়ার হয়, তাহলে x এর মান নির্ণয় করো। 2 এর 4 এ আছে x টু দি পাওয়ার log a টু দ্য বেস 2
প্লাস a টু দি পাওয়ার লগ x টু দ্য বেস 2, এটা সমান 2a স্কোয়ার আছে। এখন আমাকে x এর মান বের করতে হবে। তো এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো এই যে x টু দি পাওয়ার লগ a টু দ্য বেস 2, এই দুটো সংখ্যাকে আমরা কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ এটা সমান a টু দি পাওয়ার লগ x টু দ্য বেস 2। এটা ভালো করে মনে রাখবে। তাহলে এই রকম ফর্মে যদি থাকে, এই দুটো সংখ্যাকে আমরা জায়গা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখানে a আনতে পারি, এখানে x আনতে পারি। তাহলে এটা হলো সেই সূত্র। তো এই সূত্র আমি এখানে বসাবো। তাহলে x আছে, তার পাওয়ারে লগ a টু দ্য বেস 2 আছে। তো এই সংখ্যা দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ এখানে a নিয়ে আসব, লগ a নেব, পাওয়ারে লগ x টু দ্য বেস 2 প্লাস এখানে এখানটা আর চেঞ্জ করার দরকার নেই, কারণ এই দুটো সেম করতে চাইছি। লগ x টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার বা 2a টু দি পাওয়ার লগ x টু দ্য বেস 2, এটা সমান 2a স্কোয়ার। তাহলে উভয় দিক দিয়ে 2 দিয়ে কেটে দিলাম। তো এই যে পাওয়ারটা আছে, এর পাওয়ার এটা আর এর পাওয়ারে 2, তাহলে আমরা যেহেতু বেস 2 ক্ষেত্রে a আছে, তাহলে আমরা পাওয়ারটাকে সমান বলতে পারি। তাহলে লগ x টু দ্য বেস 2 ইজ ইকুয়াল টু, এখানে 2, তাহলে লগ থেকে সূচকে নিয়ে গেলে আমরা এই x সমান লিখি 2 আর এটা পাওয়ারে যাবে 2 বেস পাওয়ার 2, তাহলে এটা ইজ ইকুয়াল টু 4। তাহলে x এর মান 4 বেরোলো। এরপর 5 দাগ, a x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x মাইনাস 10 রাশিকে x প্লাস 3 দিয়ে ভাগ করে ভাগশেষ 5 ভাগশেষ থাকলে a এর মান কত? তাহলে এখানে ফাংশন অফ x যেটা দেওয়া আছে রাশিমালাটা, আমরা এটাকে ফাংশন অফ x ধরলাম। এটা সমান a x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x মাইনাস 10, এটা আছে। তাহলে x প্লাস 3 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে হবে। তাহলে এটা সমান 0 লিখলাম। তো x ইজ ইকুয়াল টু -3, তাহলে ভাগশেষ সমান হবে ফাংশন অফ -3, এটা সমান a x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x মাইনাস 10। তো এখানে x এর জায়গাতে -3 বসাতে হবে। 3 3 9, 3 9 27, তার আগে মাইনাস, তাহলে -27a, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, 9 9 81, 81 প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 মাইনাস 10, তাহলে এটা হচ্ছে -27a, এটা প্লাস 81, -12 এবং -10, তাহলে এটা হচ্ছে -22। 81 থেকে 22 বিয়োগ করে দিই, তাহলে এটা এখানে হবে 9 5 59 হবে, -27a প্লাস 81 থেকে 22 বিয়োগ করছি, তাহলে এটা হবে 59। তাহলে এটা অ্যাকচুয়ালি ভাগশেষ বেরোলো, কিন্তু ভাগশেষ প্রশ্নে 5 বলা আছে, তাহলে এটা সমান 5 লিখব। প্রশ্নানুসারে -27a প্লাস 59 ইজ ইকুয়াল টু 5, বা -27a ইজ ইকুয়াল টু 5 মাইনাস 59, তাহলে পেলাম, বা -27a ইজ ইকুয়াল টু 59 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে -54, তাহলে পাচ্ছি, বা a ইজ ইকুয়াল টু -54 বাই -27, আর এটা ইজ ইকুয়াল টু 2, অতএব a সমান 2। একটি সংখ্যা এমন দুই অংশে বিভক্ত হলো যে প্রথম অংশের 80% এর দ্বিতীয় অংশের
60% অপেক্ষা 3 বেশি এবং দ্বিতীয় অংশের 80%, প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানে একটা কোনো ভাষাগত ত্রুটি আছে। তো যাই হোক, একটি সংখ্যা এমন দুটি অংশে বিভক্ত হলো যে প্রথম অংশের 80%, দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি, আর দ্বিতীয় অংশের 80%, প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে দুটো অংশ, একটা অংশে x ধরবো আর একটা অংশ y ধরবো। মনে করি সংখ্যাটির দুটি অংশ x ও y। আচ্ছা, তারপর বলা আছে প্রথম অংশে 80%, দ্বিতীয় অংশে 60% অপেক্ষা 3 বেশি। তাহলে এখানে প্রথম অংশের 80%, দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি, অর্থাৎ এটা বেশি এটা কম, বিয়োগ করলে আমাদের 3 পাওয়ার কথা। 4 20 80, 5 20 100, 3 20 60, 5 20 100। তাহলে এখানে হচ্ছে 4x/5 minus 3y/5 is equal to 3। তাহলে 5 লসাগু, এখানে 4x minus 3y সমান 3 বা 4x minus 3y এটা সমান 3 5 15। তাহলে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার সেকেন্ড পার্টে বলা আছে যে দ্বিতীয় অংশের 80%, প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি। দ্বিতীয় অংশ y এর 80% অর্থাৎ 80/100, আর প্রথম x এর 90% 90/100। তাহলে এই 80%টায় 90% অপেক্ষা 6 বেশি, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 6 হওয়ার কথা। 10 দিয়ে কাটাকুটি করলে 8 10 কে 80, এটা 10 10 কে 100, 10 দিয়ে 9 10 কে 90, 10 10 কে 100। তাহলে হলো 8y/10 minus 9x/10 is equal to 6। তাহলে 10 লসাগু লিখলাম, ওপরে হবে 8y minus 9x is equal to 6 বা 8y minus 9x is equal to 60 বা minus 9x plus 8y is equal to 60। তো এটা আরেকটা সমীকরণ পেয়ে গেছি। এখন এই দুটো সমীকরণ সমাধান করে x এর মান এবং y এর মান বের করতে হবে। তো যদি x কে অপনয়ন করি 4 এবং 9 আছে, y কে অপনয়ন করলে এখানে 3 আছে আর এখানে 8 আছে। তাহলে আমি y কে অপনয়ন করব, এই 8 এখানে গুণ করছি, এই 3 এখানে গুণ করছি। তাহলে গুণ করলে এখানে পাচ্ছি দেখো 4 8 32, x minus 3 8 24, y সমান 8 15 120, আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 9 27 minus 27x প্লাস 3 8 24, তাহলে 24y সমান 3 6 18 অর্থাৎ 180। তো যোগ করে পাই, যেহেতু চিহ্ন পাল্টানোর দরকার হচ্ছে না, এমনিতেই কেটে যাচ্ছে, তাহলে লিখবো যোগ করে পাই। বত্রিশ থেকে 27 বিয়োগ করতে হবে, তাহলে আমি পাই 5x, আর এখানে 120 এবং 180, তাহলে 300, 5x ইজ ইকুয়াল টু 300 বা x ইজ ইকুয়াল টু 300/5, তাহলে এটা হলো 60। এটা 60 বেরিয়েছে। তাহলে 1 নম্বর সমীকরণে এই x এর মান 60 বসালে আমরা y এর মান পাবো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 4x minus 3y এটা সমান আছে
4x - 3y এটা সমান আছে 15, বা 4 × 24 অর্থাৎ 240 - 3y এটা সমান 15, বা -3y সমান 15 - 240। তাহলে এখান থেকে পাই বা -3y সমান 240 থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে 240 থেকে 10 বিয়োগ করলে 230 আর 5 তাহলে 225, তার আগে মাইনাস, বা y সমান -225 বাই -3, 3 সাথে 21, 3 5 15, তাহলে এটা হলো 75। তো সংখ্যার দুটো পার্ট, একটা পার্ট হলো 60 এবং অন্য পার্ট হলো 75। অতএব সংখ্যাটি সমান এদিকে 60 বেরিয়েছে আর এদিকে 75 বেরিয়েছে, তাহলে এটা হলো 135 সংখ্যাটি। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এ ডিপি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়। ত্রিভুজ পি ডিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? তো প্রথমে তাহলে ত্রিভুজটা এঁকে ফেলি। এখানে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য যে কোনো মাপের ত্রিভুজ আমরা বা যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারি। তো যখন কিছু বলা নেই তখন আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকবো। তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজ এ বি সি, এখানে আছে এডি মধ্যমা। এডি মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু, এটা এসি বাহু, এর উপরে পি একটা বিন্দু আছে যাতে এডিপি যদি এখানে হয়, আমি এখন পি নাম দিচ্ছি না, এখানে যদি হয় এ না, এখানে পি নাম দিলে এ ডিপি আর এ বিডি, এ বিডি এটা আছে 2:3। তাহলে এ বিডি এর হাফও নয়, মোটামুটি এরকম জায়গায় পি নিলে হবে। এখানে পি নিলাম, তাহলে এটা যুক্ত করে দিলাম এ ডিপি অর্থাৎ এই ত্রিভুজটা এবং এবিডি অর্থাৎ এবিডি এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের অনুপাত দেওয়া আছে, এটা 2:3 দেওয়া আছে। ত্রিভুজ এ ডিপি ইস্টু ত্রিভুজ এ বিডি এটা আছে 2:3। এখন আমাকে বের করতে হবে ত্রিভুজ পিডিসি ইস্টু ত্রিভুজ এ বিসি, এটা বের করতে হবে। তো পিডিসি কোথায় দেখে নিই, পিডিসি এটা আছে, আর এবিসি মানে টোটাল ত্রিভুজটা। ত্রিভুজ এখানে এডিপি, তাহলে এডিপিটা ধরে নিই, ধরি ত্রিভুজ এডিপি এটা সমান 2a ধরব, ত্রিভুজ এ বিডি এটা সমান 3a ধরলাম, এটা 2a আর এটা 3a। এডি মধ্যমা, তাহলে এ বিডি যত হবে এ ডিসি তত হবে। তাহলে যেখানে এবিডি আছে এবিডি সেখানে কিন্তু আমরা লিখতে পারি ত্রিভুজ এডিসি, এডিসি লিখে দিলাম। তাহলে এডিসি সমানও কিন্তু এই 3a, কারণ এডি মধ্যমা আছে, কারণ এডি কিন্তু মধ্যমা। তাহলে আমাকে বের করতে হবে ত্রিভুজ পিডিসি এটা বের করতে হবে। তাহলে এটা কিন্তু পেয়েছি আমি 2a আর এই টোটালটা পেয়েছি 3a, তাহলে এই সাদা অংশটা পাবো, ত্রিভুজ সাদা অংশটা পিডিসি সমান 3a - 2a সমান a, আর টোটাল ত্রিভুজটা ত্রিভুজ এবিসি যেটা আছে এটা যেহেতু মধ্যমা, তাহলে ত্রিভুজটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এ বিডি একটা ভাগ আর একটা ভাগ এডিসি, দুটো ভাগ সমান সমান।
তাহলে এ বি ডি এবং এ ডি সি যদি যোগ করে দিই তাহলে ত্রিভুজ এবিসি পাবো। তাহলে এ বি ডি এটা 3A ছিল, প্লাস এ ডি সি এটাও 3A ছিল, এ ডি সি এটাও 3A, তাহলে 3A প্লাস 3A এটাই 6A। তাহলে এই দুইয়ের অনুপাত বের করতে হবে। অতএব ত্রিভুজ পিডিসি ইজ টু ত্রিভুজ এ বি সি এটা সমান এ ইজ টু 6A, তাহলে 1:6। আরেকটা দেখা যাচ্ছে ত্রিভুজ মানে এবিসি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ বা পেডাল ট্রায়াঙ্গেল ডিইএফ এফডিএ এর পরিমাপ কত? তাহলে এবিসি আছে পাদ ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ আছে। তাহলে প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব। এ বি সি, এ বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব এটা, বি বিন্দু থেকে এটা, আর সি বিন্দু থেকে এ বির উপরে লম্ব। তাহলে এই লম্ব টানলে যে পাদবিন্দু তৈরি হলো ডি ই এফ, তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা আর একটা ত্রিভুজ পাই। তাহলে এই ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ, আর এটার নাম পাদ ত্রিভুজ। এখন আমাকে বের করতে হবে এফডিএ, এই কোণটা বের করতে হবে। তাহলে ডিইএফ একটা সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ সেটাও সমবাহু ত্রিভুজ হয়, সেটা আমরা প্রমাণ করতে পারি কিভাবে। যেমন এবি বিসি সিএ এই বাহুগুলো সমান, এই ডিইএফটা বিসি এর হাফ, এফডিটা এসি এর হাফ, ডিইটা এবি এর হাফ। তাহলে আবার যে বাহুগুলোর হাফ বলছি তারা পরপর সমান, তাহলে এই বাহুগুলো সব সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ বলে এই কোণটা 60 ডিগ্রি হবে, ইডিএফ কোণ ইডিএফ সমান 60 ডিগ্রি। অতএব কোণ এই হাফ কোণ, এখানে পি নাম দিলাম, এই হাফ কোণ এফডিপি সমান 60 ডিগ্রি বাই 2, অর্থাৎ এটা ইজ 30 ডিগ্রি। তাহলে এফডিএ আর এফডিপি একই কোণ, তাহলে এখানে এফডিএ লিখে দেব। তাহলে অতএব ত্রিভুজ এফডিএ এটা সমান 30 ডিগ্রি। এরপরে 9 দাগ, 9 আছে প্রমাণ করো যে 3টি বিন্দু এ কমা বি, বি কমা এ এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমরেখা হওয়ার একটি শর্ত হলো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত নাকি। তাহলে বিন্দু 3টি প্রথমে লিখে নেব, যে প্রদত্ত বিন্দু 3টি হলো আচ্ছা, বিন্দুগুলো আছে এ কমা বি, বি কমা এ এবং এ স্কোয়ার কমা মাইনাস বি স্কোয়ার, এটা আছে। এখন সমরেখা হওয়ার শর্ত বলা আছে এ মাইনাস বি সমান 1, এটা নাকি হবে। তাহলে সমরেখা হওয়ার শর্ত হলো x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা সমান 0 হতে হবে। এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা x3, এটা y3। তো x1 এখানে a আছে, a লিখলাম, y2 এখানে a আছে, a লিখলাম, y3 এখানে b স্কোয়ার আছে,
বি স্কোয়ার লিখলাম, y3 বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস মাইনাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস বি স্কোয়ার মাইনাস x2 এখানে বি আছে বি লিখলাম, y1 বি আছে বি লিখলাম, মাইনাস y3 এখানে মাইনাস বি আছে, তাহলে মাইনাস মাইনাস বি অর্থাৎ প্লাস বি স্কোয়ার প্লাস x3 এটা এ স্কোয়ার আছে, y1 বি আছে আর মাইনাস y2 এখানে এ আছে, এটা সমান 0 বা এ আর এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি এবং বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি এবং বি স্কোয়ার হলো বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ মাইনাস এ কিউব, এটা সমান 0। তাহলে আমরা এখানে পেলাম এ কিউব, তার আগে মাইনাস আছে, আচ্ছা 1 2 3 4 5 6 ছখানা পদ এখানে আছে, তাহলে প্রথম সবচেয়ে আচ্ছা এ কিউবটা লিখে নিলাম, তারপরে এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, তারপরে প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান 0। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস এ স্কোয়ার কমন নিলে হচ্ছে এ মাইনাস বি, এখানে প্লাস বি স্কোয়ার কমন নিলে এখানেও তাই এ মাইনাস বি হচ্ছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান 0। তাহলে দেখতে পাচ্ছি এখানে এ মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি কমন নেব, কমন নিলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটা সমান 0। এ মাইনাস বি লিখলাম, আচ্ছা এখানে এ প্লাস বি, আচ্ছা এ প্লাস বি হলো, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে আমাকে দেখাতে হবে এ মাইনাস বি সমান 1, এটা দেখাতে হবে। তাহলে এ মাইনাস বি আর এখানটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে দুই জায়গাতে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আর এ প্লাস বি কমন নিলে এখানে মাইনাস এ মাইনাস বি থাকবে, মাইনাস এ মাইনাস বি প্লাস এখানে 1 থাকবে সমান 0। তাহলে অতএব মাইনাস এ মাইনাস বি প্লাস 1 এটা ইজ ইকুয়াল টু 0। আমি এ প্লাস বি কমন নিচ্ছি, মাইনাস এ মাইনাস প্লাস এ প্লাস বি, এটা সমান 0 বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা তাহলে এটার মান 0। তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস 1 সমান এখানে 0 পাচ্ছি, তাহলে লিখতে পারি আমরা যে মাইনাস এ প্লাস বি সমান -1, উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করলে এ মাইনাস বি সমান 1, আর এখানে লিখব প্রমাণিত। আচ্ছা এবার 10 নম্বর অঙ্কটা আছে, 10 দাগেরটা আছে, এখানে 88/3 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার পরিসীমা নির্ণয় করো। এটা 2/10। তাহলে যদি এখানে একটা বৃত্ত আঁকি, প্রথমে এটা বৃত্ত আঁকলাম, এটা বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, এবার কেন্দ্রে উৎপন্ন করছে 60 ডিগ্রি কোণ,
তাহলে মোটামুটি আমি এখানে একটা আঁকছি, এরকম দেখতে কিছুটা, এই কোণটা 60 ডিগ্রি কোণ। তো বৃত্তচাপ এখান থেকে এই পর্যন্ত আছে, এই বৃত্তচাপটা 88/8 সেন্টিমিটার, কেন্দ্রে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার পরিসীমা, অর্থাৎ এই এখান থেকে এই পর্যন্ত এই পরিসীমাটা বের করতে হবে। তো পরিসীমা বের করতে গেলে আমার এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ জানলে তার সাথে বৃত্তচাপের দৈর্ঘ্য যোগ করব, পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে এখন আমাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেতে গেলে আমি ব্যাসার্ধ যদি আর ধরে নিই, মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, অতএব পরিধি সমান 2π আর সেন্টিমিটার। তাহলে এবি চাপের দৈর্ঘ্য যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমরা 2π আর লিখলাম ইন্টু 60/360, কারণ 360 ডিগ্রি টোটাল পরিসীমাকে বোঝাই। তার থেকে 60 ডিগ্রি কোণ কত বৃত্তচাপ আছে সেটা আমরা 60কে 360 দিয়ে ভাগ করলে তার সাথে পরিসীমা গুণ করলে আমরা পেয়ে যাব এত সেন্টিমিটার। 6 × 34 এটা 6, তাহলে সমান 2 × 22/7 ইন্টু আর ইন্টু 1/6 এত সেন্টিমিটার। যদি কাটাকুটি করি এটা 3, তাহলে সমান 22 আর 3 সাথে 21 সেন্টিমিটার। তাহলে এটা সমান আমি 88/3 লিখতে পারি। তাহলে লিখব প্রশ্ন অনুসারে, এটা লিখছি এই কারণে আর এর মান দরকার সেই জন্য। তাহলে 22r/21 সমান 88/3, আর এখান থেকে একবারে লিখতে পারি আর সমান 88/3 ইন্টু 21/22, এটা হলো 4, 3 সাথে 21, তাহলে 4 সাথে 28, তাহলে 28 সেন্টিমিটার পেলাম বৃত্তের ব্যাসার্ধ। অতএব বৃত্তকলার পরিসীমা সমান এই এবি এর দৈর্ঘ্য 88/3 আছে, তাহলে সেটা লিখব, প্লাস এই ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 আর এদিককার ব্যাসার্ধের দৈর্ঘ্য সেও 28 এত সেন্টিমিটার। তাহলে সমান 88/3 প্লাস 28 আর 28 হয়ে যায় 56। তাহলে এই দুটো সংখ্যা যোগ করতে হবে, সেন্টিমিটার সমান এখানে নিচে 1 ধরতে হবে, 3 এবং 1 এর লসাগু 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 88কে গুণ করলে এটা হলো 88, প্লাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে এই 56কে গুণ করতে হবে। তাহলে 3 6 18 8 হাতে 1, 3 5 15 1 16, তাহলে এটা হলো 168। 168-র সঙ্গে আমি 88 যোগ করব, 8 8 16 6 হাতে 1, 8 8 16 6 হাতে 1, 8 8 16 6 হাতে 1, 8 6 14, 14 আর 1 15 হাতে 1 2, তাহলে এটা হলো 256/3। 256কে 3 দিয়ে ভাগ করতে হবে, 256, 3 8 24, 1 6 3 5 15, তাহলে সমান 85.13 সেন্টিমিটার। তাহলে এটাই উত্তর। এরপরে 11 দাগ আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার এবং একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই ক্ষেত্রটির ক্ষেত্রফলের √3 গুণ হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে ক্ষেত্রফল বের করে নেব আগে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে ক্ষেত্রফল বের করে নিতে হবে। তারপরে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে, বা না তার √3 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করে নিই, কারণ আমরা এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য সমান 4√2 সেমি, অতএব বাহুর দৈর্ঘ্য হবে এই 4 সেন্টিমিটার। ক্ষেত্রফল সমান, এটা যেহেতু বর্গক্ষেত্র, ক্ষেত্রফলের সূত্র হবে বাহু স্কোয়ার, তাহলে এটা 4 স্কোয়ার বর্গ সেমি বা সেমি স্কোয়ার, 4 4 16, এটা 16 সেন্টিমিটার স্কোয়ার। এখন যে সমবাহু ত্রিভুজের কথা বলা আছে তার ক্ষেত্রফল এই 16-র √3 গুণ। তাহলে সমবাহু ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্য যদি a সেমি হলে ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার, এর মান আছে 16, না 16√3, √3 এই কারণে কারণ √3 গুণ বলা আছে, তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে a এর মান, তাহলে a স্কোয়ার সমান 16√3 ইন্টু এটা √3/4কে উল্টে লিখলে 4/√3, কেটে দিলাম 3 √3 4 × 64, 8 এর স্কোয়ার, তাহলে অতএব a সমান 8, অতএব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। 12 দাগে আছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য কোন কোন বিন্দুগুলি যুক্ত করা হয়। এখানে আমরা যেখানে শ্রেণী মধ্য, তাহলে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমরা কি করি, আমরা শ্রেণী মধ্যক এবং তার পরিসংখ্যা এই দুটো যোগ করি, এই দুটো নির্দেশকারী যে বিন্দু সেই বিন্দু যোগ করি। তাহলে এখানে একটা পরিসংখ্যা বহুভুজ আছে, এখানে আমরা কি করছি, এই শ্রেণী এর মাঝখান অর্থাৎ শ্রেণী মধ্যক এবং পরিসংখ্যা যে বিন্দু দিয়ে প্রকাশ পাই সেই বিন্দুগুলোকে পরপর কিন্তু আমরা যোগ করছি। তাহলে এখানে উত্তর হবে 2/12 শ্রেণী মধ্যক ও পরিসংখ্যা প্রকাশক বিন্দুগুলি যুক্ত করি, অর্থাৎ সেই বিন্দুগুলো যুক্ত করি যে বিন্দুগুলো শ্রেণী মধ্যকের মান এবং পরিসংখ্যার মানকে বোঝায়। তাহলে প্রত্যেকটা বিন্দু ওখানে দুটো মান থাকে, একটা মান থাকে পরিসংখ্যা আর একটা মান থাকে শ্রেণী মধ্যকের মান। আচ্ছা, তারপরে আছে যে 105 থেকে 140 শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আপেক্ষিক পরিসংখ্যা কত, এখানে একটা ছক দেওয়া আছে। তো এটা 105 থেকে 140 অর্থাৎ এটা, এর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে আর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে। তাহলে পরিসংখ্যা ঘনত্ব আমরা জানি পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে পরিসংখ্যা ঘনত্ব সমান, আমি সূত্রটা লিখছি না, মুখে বলছি, সূত্র হলো পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। এখানে পরিসংখ্যা আছে 13 আর শ্রেণী দৈর্ঘ্য আছে 140 থেকে 105 বিয়োগ করি কত শ্রেণী দৈর্ঘ্য আসে দেখে নিই, 140 মাইনাস 105, তাহলে পরিসংখ্যা এখানে 13 আছে কিন্তু, তাহলে পরিসংখ্যা 13 আর 140 থেকে 105 যদি বিয়োগ করি তাহলে এটা 5, 1, 3, তাহলে 13/35 এটা হলো পরিসংখ্যা ঘনত্ব। আর আপেক্ষিক পরিসংখ্যা আমরা করি কি, পরিসংখ্যাকে ভাগ করি মোট পরিসংখ্যা দিয়ে, আপেক্ষিক পরিসংখ্যা সমান পরিসংখ্যা 13 বাই মোট পরিসংখ্যা এখানে আছে 7, 13, 11, 13, 4, 12, 7 প্লাস 13 প্লাস 11 প্লাস 13 প্লাস 4 প্লাস 12, তাহলে এই সংখ্যাগুলো পরপর যোগ করতে হবে, 7 আর 13 20, 20 আর 11 31, 31 আর 10 41, 41 আর 3 44, 44 আর 4 48, 48 আর 10 58, 58 2 60, তাহলে 13/60 এটা হলো আপেক্ষিক পরিসংখ্যা। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।